আলিপুর সেন্ট্রাল জেল ইতিহাস অনুযায়ী দেশ জুড়ে যখন চলছে স্বাধীনতা আন্দোলনের জোয়ার, তখন 1906 সালে আদিগঙ্গার ধারে তৈরি করা হয় এই জেল। কিংবদন্তি সব স্বাধীনতা সংগ্রামীদেরও একসময়ের ঠিকানা ছিল এই জেল। এখানে একটি ফাঁসির মঞ্চও ছিল। ইংরেজ অত্যাচারে ও ফাঁসিতে এখানে মৃত্যু হয়েছে বহু বিপ্লবীদের। তাদের এই বলিদানই এনে দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতা। এখানকার অলি গলি অলিন্দে মাখা রয়েছে সেই সব ইতিহাস। সেই ইতিহাসকে একবার নিজের চোখে দেখতে আমি পৌঁছে যাই এখানের প্রতিটি দেওয়াল থেকে আজও যেন শুনতে পাওয়া যায় বন্দীদের কান্নার আওয়াজ। বর্তমানে এই জেল মিউজিয়ামে কনভার্ট হয়ে যাওয়ায় এখানকার বন্দীদের বারুইপুর জেল ও প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে। আজকের ভিডিওতে লাল ইটের 21 ফুট পাঁচিল দিয়ে তৈরি করা এই জেলের কিছুটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ধীরাজ চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। 116 বছরের পুরনো এই জেল এখন কনভার্ট করে বানিয়ে দেওয়া হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। এখানে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু এরকম অনেক ফ্রিডম ফাইটার একসময় এখানে বন্দী ছিলেন। তো চলুন ঘুরে দেখা যাক আলিপুর জেল মিউজিয়াম। তোমরা আলিপুর জেল মিউজিয়ামে আসার জন্য যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে হেঁটে বা অটোতে যেতে পারো। তাছাড়া যারা বাসে আসবে, হাওড়া বাস শিয়ালদা থেকে প্রচুর বাস আছে। হাজরা মোড়ে এসে নামবে, হাজরা মোড় থেকে অটোতে জাস্ট একটুখানি। তাছাড়া পার্সোনাল গাড়ি নিয়েও চলে আসতে পারো। এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। ভেতরে ঢুকে টিকিট কাউন্টার পেয়ে যাবে। চলো ফটাফট টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নিলাম, টিকিট প্রাইস হলো 30 টাকা। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মিউজিয়ামে ঢুকতেই সাইডে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এখানে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে। এইখানে ডোগরা শিল্পের রূপ তুলে ধরা হয়েছে। ভেতরে ঢুকেই দেওয়া আছে কোনটা কোন দিকে আছে, এটা দেখে নেবে, তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে। প্রথমেই দেখে নিচ্ছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চের ভেতরে ঢুকে গেলাম। এই হলো ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। এই ফাঁসির মঞ্চে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে 10ই নভেম্বর 1908 সালে। আর শেষ ফাঁসি দেওয়া হয় 2004 সালে ধনঞ্জয় চ্যাটার্জি। তারপর থেকে এখানে কোনো আর ফাঁসি হয়নি। এই ফাঁসির মঞ্চে যেই সব বিপ্লবীরা হাসি মুখে ঝুলে পড়েছিল, এখানে তাদের নাম দেওয়া আছে। আমার তরফ থেকে তাদের জানাই কোটি কোটি প্রণাম। সত্যি তাদের এই বলিদানের জন্যই আজ আমরা স্বাধীন। এই যে দেখছো দুটো দড়ি ঝুলছে, এখানেই ফাঁসি দেওয়া হতো। এভাবে জোড়া ফাঁসিও এখানে দেওয়া হয়েছে। দড়িগুলো অরিজিনাল নয়, এগুলো পাল্টে দেওয়া হয়েছে। ফাঁসির প্রসেসটা ছিল এখানে ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে দেওয়া হতো, যেমনটা হয় তোমরা জানোই। তারপর লিভারটা টেনে দেওয়া হতো। তারপর ওই কাঠের যে স্টেজটা দেখছো ওটা খুলে যেত। যতক্ষণ না সে মারা যায় মোটামুটি 30 মিনিট ঝুলিয়ে রাখা হতো। তারপর সেই ডেড বডি নিচে ফেলে দেওয়া হতো। আর ফাঁসি হয়ে যাওয়ার পর সেই ডেড বডি এইখান দিয়ে বার করা হতো। এর নিচে সিঁড়ি আছে, এখান দিয়ে ঢুকে সেই ডেড বডি বার করা হতো। সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো দৃশ্য। ফাঁসির মঞ্চের একদম পেছনে ওই যে জানালাগুলো আছে, ওইখান দিয়ে আসামিদের পুরো এই ফাঁসির প্রসেসটা দেখানো হতো, যাতে তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তাদের সব গোপন কথা ইংরেজদের বলে দেয়। আমাদের বিপ্লবীদের উপর সত্যি কি ভয়ানক অত্যাচারটা না করেছে ইংরেজরা। এই হলো পোস্টমর্টম রুম। ফাঁসি হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তিকে এইখানে নিয়ে এসে রাখা হতো, দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হতো সে ব্যক্তি মৃত কি জীবিত। কোনোভাবে যদি সেই ব্যক্তি জীবিত থাকতো, তার হাতে শিরা কেটে দেওয়া হতো, আর এই নালি দিয়ে সেই রক্ত বেরিয়ে যেত। সত্যি ভয়ানক দৃশ্য। এই জায়গাটা যে কোনোদিন দেখতে পাবো সত্যি কোনোদিন ভাবিনি। থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়ার জন্য। নাহলে তো আমরা এই জায়গাটা দেখতেই পেতাম না। এই জায়গাটা সকলের দেখা উচিত, বিশেষ করে ইয়ং জেনারেশনে। আমরা ভাবি স্বাধীনতা আমরা কত সহজেই না পেয়ে গেছি, কিন্তু তা নয়। এর পেছনে যে কত মানুষের বলিদান এর পেছনে লুকিয়ে আছে, আজ এখানে সেটাই দেখা যাচ্ছে। সেই কক্ষ যেখানে ফাঁসির ঠিক আগে নিয়ে এসে রাখা হতো। এখানে শেষ ইচ্ছা পূরণ করা হতো, তারা যা খেতে চাইতো দেওয়া হতো। তাছাড়া তারা তো গীতা পাঠ করতে নেই, তাদের গীতা পাঠ করানো হতো। তারপর ওই যে ফাঁসির মঞ্চ, ওখানে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হতো। এই কক্ষটা দেখতে কিছুটা এরকম ছিল। এইখানে একজনের থাকার ব্যবস্থা ছিল, আর এইদিকে আরেকজন। আমরা
এবার চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলে। নেতাজি সুভাষচন্দ্র বোস যে সেলটাই ছিলেন সেইটা এবার তোমাদের দেখাতে চলেছি। এই হলো সেই সেল, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই কারাকক্ষে কারারুদ্ধ ছিলেন। আমরা যেই দিন 23শে জানুয়ারি তার বার্থডে হিসাবে সেলিব্রেট করি, সেই দিনও কিন্তু এই কারাকক্ষে তিনি বন্দী ছিলেন। নেতাজি সেলের একদম পাশেই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন সেল। তিনি এখানে 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত বন্দী ছিলেন। এর ভেতরে এরকম একটা তার মূর্তি দেওয়া আছে, আর পেছনে এরকম অনেক পিকচার দেওয়া আছে তার। এটা হলো নন্দলাল বোসের সেল, এখানে কিছু নেই তেমন, কয়েকটা পিকচার দেওয়া আছে। এবার যাব লাইব্রেরি সেমিনার কক্ষে। এই হলো লাইব্রেরি, এখানে এরকম কিছু বই রাখা রয়েছে, আর এখান থেকে পুরো ভিউটা এরকম। এই হলো নেহেরু সেল। এই হলো নেহেরু সেলের ভেতরটা, কিছুটা এরকম। এখানে একটা ওনার মূর্তি দেওয়া আছে। এখানে জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 প্রায় 80 দিন এখানে বন্দী ছিলেন। আর তার মেয়ে ইন্দিরা গান্ধী তার সাথে দেখা করতে আসতেন, তার বয়স ছিল মাত্র 17 বছর। ওই যে ওখানে একটা মূর্তি দেখছো, ওইখানে ওরকম তিনি এসে বসে থাকতেন, ওয়েট করতেন তার জন্য। এবার যাচ্ছি তাঁত কলের দিকে। ব্রিটিশ আমলে কয়েদিরা যারা এখানে থাকতো তাদের তাঁত বুনতে হতো এখানে, তাদের কঠিন পরিশ্রম করতে হতো এখানে। চলো ভেতরে চলো, দেখাচ্ছি তারা কিভাবে এখানে তাঁত বুনতো। এই হলো তাঁত কল। এই প্রসেসে সুতোটা তৈরি করতো তারা। দেখো এখানে সব মডেল করে দেখা হয়েছে। ওইখান থেকে সুতোটা তৈরি করে এখানে তাঁত বোনার মেশিন রয়েছে, এখানে তারা তৈরি করতে দিয়ে তাঁতের শাড়ি। ব্যাপারটা যতটা সহজ লাগছে ততটা সহজ কিন্তু এটা ছিল না। তাদের কিন্তু কনস্ট্যান্টলি কাজ করতে হতো। এই যে ঘরটা দেখছো, এই ঘরটার বাইরে তারা বেরোতে পারতো না। তারা এখানেই খেতো, এখানেই চান করতো, এখানেই টয়লেট করতো, সব কিছু এখানেই করতে হতো। এই যে এখানে রান্না বান্না হতো, আর এইখানে জল রাখা হতো, আর এইটা ছিল তাদের টয়লেট করার জায়গা। ব্রিটিশ দাদা কি অত্যাচারটাই না তোমরা করেছো, উলি বাবালি উলি বাবালি। এবার যাচ্ছি আলিপুর জেলের ওয়াচ টাওয়ারের দিকে। এটাই হলো আলিপুর জেলের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা একদম আলিপুর জেলের সেন্টারে বানানো হয়েছে, যাতে এখান থেকে সব সেলগুলো নজর রাখা যায়। ওই যে উপরের জানালাগুলো দেখছো, ওইখান থেকেই নজর রাখতো ব্রিটিশ অফিসাররা। যদি কোনো রকম কোনো সন্দেহজনক কিছু দেখতো, ওই যে দেখছো মাইক রয়েছে, ওইখানে অ্যানাউন্সমেন্ট করা হতো, যাতে সব পুলিশ অফিসার সজাগ হয়ে যায়। চলো ওয়াচ টাওয়ারটার উপরে ওঠা যাক। ওয়াচ টাওয়ারের উপরটা কিছুটা এরকম। এবার যাব ঐতিহাসিক কারাকক্ষে। এটা একেবারে বিনা সংস্কারে রাখা রয়েছে। ব্রিটিশ কারাকক্ষ কেমন ছিল সেটা বোঝানোর জন্য। ঐতিহাসিক কারাকক্ষ। এই হলো সেই কারাকক্ষ। এটা কোনো রকম কোনো সংস্কার করা হয়নি, একদম ব্রিটিশ আমলে যেমন ছিল সেম রাখা রয়েছে। এই হলো 4 নম্বর ওয়ার্ড। এই যে এখানে পুরো মডেল হিসেবে বানিয়ে দেওয়া হচ্ছে তখনকার কয়েদিরা কি করতো। এই যে এখানে একজন কয়েদি চুল কাটছে, তাকে ব্রিটিশ অফিসার পাহারা দিচ্ছে। তারপরে এদিকে একজন কয়েদিকে দেখো কিভাবে অত্যাচার করছে ব্রিটিশ পুলিশ। এই যে দেখো এখানে কয়েদিরা এরমভাবে কাপড় জামা কাচ্ছে, এখানে একজন বসে আছে এখানে। আর এই হলো জলের কলসি। আর এইখানে কয়েদিদের মধ্যেও এরকম একজন বস ছিলেন, হাত পা টিপে দিচ্ছে এনাকে।
এইখানে এরকমভাবে চা তৈরি করা হচ্ছে। এইভাবেই তারা তখনকার দিনে চা তৈরি করতো জেলের ভেতরে। এখানটা খুব সুন্দর লাগলো, এখানটা সেই পুরো পুরোনো দিনের জেলের ফিলটা পাওয়া গেল। এখন যাচ্ছি নজরুল স্যারের ভেতরে। এখানে এরকম কাজী নজরুল ইসলামের মূর্তিটি দেওয়া আছে, আর এখানে রয়েছে তার কিছু এরকম ফটো, আর এখানে রয়েছে কিছু বই, তার রচনা সমগ্র। এখন আমি একটা সেলে ঢুকেছি, এরকম সব সেলগুলো প্রায় এরকম এক একটা সেলে প্রায় 50-100 জন করে ক্রিমিনাল এখানে থাকতো। এই দেখো কি বিশাল বড় সেলগুলো, আর এরকম মোটা মোটা লোহার দরজা এখানে। এই সেলের এই বারান্দায় এখন আমি হাঁটছি, এই বারান্দাতেই একসময় বীর বিপ্লবীরা হাঁটতো। সত্যি ভাবলেই গায়ে কাঁটা দেয়। এই হলো 5 নম্বর ওয়ার্ড প্রদর্শনী কক্ষ। চলো দেখা যাক ভেতরে কি আছে। ওয়াও, এইখানে এরকম নানা রকম পয়সা রয়েছে, 1998 সালের পয়সা। আর এইখানে দেখো কত রকমের পয়সা রয়েছে, দেখো 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 10 টাকা, এরকম নানা ধরনের পয়সা রয়েছে। আর এইখানটা এরকম একটা সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে। এইসব প্রদর্শনী কক্ষগুলো তোমরা ঘুরে দেখবে, এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে। এই হলো আলিপুর জেলের সাধারণ সেল। আলিপুর জেলের সাধারণ সেলগুলো কেমন চলো দেখে নাও তোমরা। এই যে এরকম এক একটা সেল। এই জেল অনেকটা সেলুলার জেলের আদলে বানানো হয়েছে। কেমন বানানো হয়েছে দেখো, একদম গোল করে পরপর ওয়ার্ডগুলো একদম গোল করে বানানো হয়েছে। এবার যাচ্ছি হসপিটাল বিল্ডিংয়ের দিকে, চলো হসপিটাল বিল্ডিংয়ে গিয়ে কথা হচ্ছে। এটাই ছিল হসপিটাল বিল্ডিং, এখন যেটা পুরো মিউজিয়ামে কনভার্ট করে দিয়েছে। চলো ভেতরে চলো, দেখা যাক এখন কী কী আছে ভেতরে। দীনেশ গুপ্তর ব্যবহৃত বন্দুকের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। দেখো বলে কি বিশাল একটা বন্দুক। ভারতের মুক্তি সংগ্রামের বাংলা, এখানে ভারতের মুক্তি সংগ্রামের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে। 76-এর মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, বাংলার নবজাগরণ, এখানে রয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামী মহিলাদের নানান ইতিহাস। এখানে কিন্তু আমাদের দেশের বীর বিপ্লবীরা যখন আহত হতো তাদের চিকিৎসার জন্য এখানেই আনা হতো। এখন না সেই হসপিটালের কিছুই নেই, একদম পুরো মিউজিয়াম বানিয়ে দিয়েছে, ঝাঁ চকচকে টাইলস, হসপিটালের আর কিছুই নেই। এখানে অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এখানে রয়েছে অরবিন্দ ঘোষের একটা মূর্তি। এখানে স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে, তোমরা টাইম নিয়ে এলে এগুলো সব ঘুরে ঘুরে দেখবে ভালো করে। চট্টগ্রামের যুব বিদ্রোহ, নারী শক্তি, ভারতীয় জাগরণ, বুড়িবালামের যুদ্ধ, আলিপুরের বোমার মামলা, এসব সব ইতিহাস তোমরা এখানে সব দেখতে পাবে। তোমরা মিউজিয়ামটা একটু ভালোভাবে ঘুরে দেখবে, এখানে তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস জানতে পারবে। আমার হাতে টাইম না থাকে, ফটাফট ঘুরে দেখলাম আর কি। এইভাবেই তোমরা আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখতে পারো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।